ওকে, গুড ইভিনিং। আমি দেখছি সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার থাকলে আমি ক্লাস শুরু করছি। সাউন্ডটা ক্লিয়ার আছে? এক মিনিট। সকালবেলা লাইভ ক্লাস করেছিলাম, কিন্তু তোমরা অনেকেই বললে যে ছবি অস্পষ্ট ছিল। হ্যাঁ, হতে পারে, আমার আর দেখা হয়নি। ঠিক আছে, ছবি অস্পষ্ট কোনো ব্যাপার না। সকালে যে অঙ্কগুলো তারও দুই একটা অঙ্ক আমি ধরবো, দুই একটা অঙ্ক ধরবো। দেখো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার্সে যে প্রশ্নগুলো এসেছিল সেটাই করাচ্ছি। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আগেও করেছো। দি রিমাইন্ডার হোয়েন, দি রিমাইন্ডার when 3 to the power 21 is divided by 5 divided by 5, comma, the remainder is, ওরা উত্তর দিয়েছে। আচ্ছা, এটা বলি, সিজিএল 19/21, হ্যাঁ, সিজিএল 19/21 এটা পড়ছে। সিজিএল 19/21 প্রশ্ন। তাহলে এই টাইপের যদি অঙ্ক থাকে সেটা কিভাবে সলভ করব? সলভ করার অত্যন্ত সোজা নিয়ম, অসুবিধা নেই। দেখো, সলভ করতে হলে কী করবে? প্রথম কথা মনে রাখবে যে যখনই পাওয়ার 4 অপেক্ষা বেশি, কথাটা মনে রাখবে, যখনই পাওয়ার 4 অপেক্ষা বেশি তখনই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে। পাওয়ার 4 অপেক্ষা বেশি হলেই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে। এবং যেটা রিমাইন্ডার মানে অবশিষ্ট, যেটাকে বলি অবশিষ্টটা আমার কাজে লাগবে, আর কিছু। তাই এখানে বলছে যে রিমাইন্ডার হোয়েন 3 to the power 21 divided by 5, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? কিন্তু বলছে 3 to the power 21, যখনই বললো 3 to the power 21, তাহলে 3কে আমি 21 বার গুণ করবো না। আমি বললাম when the power is more than 4, that should be divided by 4. That's it. 3 to the power 21 আছে, that is more than 4. তাহলে কি করবো? দেখো, এই যে 21 আছে, 21কেই 4 দিয়ে ভাগ করে দেবো। 4 × 5 = 20, রইল কত? 1। এই একটাই রিমাইন্ডার। যখন তার রিমাইন্ডার এসে গেল, তার মানে 3 to the power 1 = 3, এটাকে 5 দিয়ে ভাগ করতে হবে। অঙ্কের ভাষায় বলে, যখন ডিনোমিনেটর নিউমারেটর থেকে বড়, তখন নিউমারেটর যেটা আছে সেটাই অবশিষ্ট। তাহলে অবশিষ্ট কত হলো? রিমাইন্ডার কত হলো? আর কিচ্ছু না। অঙ্কটাকে এইভাবে তোমাকে করতে হবে। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট। দুদিন ধরে একটু নিজেরই অসাবধানতা বশত ঠান্ডা লেগে গেছে এবং জ্বর রয়েছে, পেট ক্লাস করা যাচ্ছে না, তবুও এই ক্লাসে আসলাম। সকালে তো পেট ক্লাসের সাথে ওটা অন্য কি বলে লাইভ করে দিয়েছিলাম। বাড়ি থেকে বললো যে সন্ধ্যার পরে বেরোনো হবে না, সবাই। তাহলে ঠিক আছে, তাহলে যে কথাটা বলছি শোনো, যখনই পাওয়ার ইজ মোর দ্যান 4, এটা মনে রেখো, পাওয়ার 4-এর বেশি হলেই 4 দিয়ে তুমি ভাগ করে দেবে।
যেটা অবশিষ্ট থাকবে সেটা নিয়ে কিন্তু কাজ হবে, ভয়ের কোনো কিছু নেই। আরও একটা অঙ্ক, যদি 2^31 বলতো, এই সকালে করেছিলাম এটা, 2^31 বলতো, সে একই হতো। 2^31 যদি বলতো তাহলে কি করতে তুমি, সরি 2 ছিল না, 2^31 2^31 তাহলে রিমাইন্ডার কত, ভাবনার কোনো কিছু নেই। 31 আছে, তাহলে যদি আমি 4 দিয়েই ভাগ করবো, ঠিক আছে, 4 7 28 হয়ে গেল, রইল 3। তাহলে 2^3 ইকুয়াল টু কত, 8। 8 কে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত থাকে, রিমাইন্ডার 3। অঙ্কগুলো কিন্তু আপাত দৃষ্টিতে না, সত্যি অর্থেই অত্যন্ত সোজা, যদি তুমি ঠিক মতো করতে পারো, যদি ঠিক মতো করতে পারো এবং নিয়মতান্ত্রিকভাবে, এরম না যে উল্টো পাল্টা করে দিয়ে চলে আসলে, তাহলে একটু অসুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা দেখো, সকালে এই অঙ্কটা করিয়েছিলাম, আবার করাচ্ছি। অনেকে ছবি ক্লিয়ার আসেনি বলছে, যেহেতু ছবি ক্লিয়ার আসেনি সেহেতু করাচ্ছি। হ্যাঁ, 501 501 501 501 97 টার্মস, আমি এখানে 98 টার্মস পেলাম। হ্যাঁ, 98 টার্মস ডিভাইডেড বাই 17, 17 তো 17 রিমাইন্ডার, এটা কিন্তু সকালে করেছিলাম 97 দিয়ে, সকালে করেছিলাম 97 দিয়ে, এখন 98 করলাম। দেখ, বলে যে 501 501 501 501 এরকম করতে করতে গেছে, দিয়ে বলছে আপ টু 98 টার্মস, 98 টার্মস। 98 টার্মস বলতে কিন্তু এটা বলেনি যে 501 98 বার আছে, এটা বলেনি, বলেছি একটা ডিজিট 501 501 এরকম 98 টার্ম। কিন্তু আমরা দেখলাম, দেখো 3টের ছকে মিলছে, 3টের ছকে মিলছে, যেহেতু 3টের ছকে মিলছে 98টা রয়েছে, এই 98কে 3 দিয়ে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করে 3 × 9 8 2 6 2 রইল। 2 থাকা মানে কি, 2 থাকা মানে প্রথম দুটো অক্ষর 5 আর 0, তাহলে 5 আর 0 রইল। 5 আর 0কে যোগ যদি করে দিই কত হবে, 5ই হবে, সরি 5 আর 0, 5 আর 0 যোগ করলে আমার 5ই হবে, 17 রয়েছে, তাহলে অবশিষ্ট কত হবে, অবশিষ্ট 5। ঠিক আছে, অবশিষ্ট 5। অসুবিধা আছে? এই অঙ্কটা প্রায় দেয়। হ্যাঁ, যারা যারা যেখান থেকে দেখছো তাদের ওখানে পরিবেশটা কেমন, পরিবেশ আজকে জল বা বৃষ্টি, আজকে আমাদের নবদ্বীপে সকাল থেকে বৃষ্টি হয়নি, নবদ্বীপে সকাল থেকে বৃষ্টি হয়নি, কিন্তু নবদ্বীপের যে গঙ্গা প্রবাহিত, নবদ্বীপের ঘাটগুলোর অবস্থা খারাপ, প্রায় রাস্তাতে জল উঠে এসেছে, রাস্তায় জল উঠে এসেছে। বলা হচ্ছে 3^71 প্লাস 3^72 প্লাস 3^73 প্লাস 3^74 প্লাস 3^75 is divisible by যে
এটা হচ্ছে আর আর বি 8-1-21 এই অঙ্কটা আর আর বি 8-1-21 অঙ্ক। এই প্যাটার্নের অঙ্ক এসে থাকে, এই প্যাটার্নের অঙ্ক প্রায় এসে থাকে। দেখো করতে পারো কিনা। তারপরে আমি সকালেও দেখিয়েছিলাম, দেখো দেখো প্রায় এসে থাকে, দেখো করতে পারো কিনা। তারপরে আমি সকালেও দেখিয়েছিলাম, অঙ্কটা করবে কি করে দেখো, ভয় পাবে না। 3^71 ছোট, এটাকে কমন নিয়ে নাও। যদি কমন নিই তাহলে কত হলো 3^0 প্লাস 3^1 3^2 3^3 and 3^4 এটা রয়ে গেল। তাহলে এটা কত, যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, দ্যাট উইল বি 1 প্লাস 3 প্লাস 3 9 প্লাস 27 প্লাস 81। তাহলে এবার দেখো ভালোভাবে, 90 38 120 121 ইন্টু 3^1। এখানে একটা কথা বলবো, আমি উত্তর লিখি। উত্তর এখানে 11 ছিল, আচ্ছা আজকে 8 9 7 11 উত্তর দিয়েছিল 8 9 7 11। ভালো, তার মানে এই সংখ্যাটা বিভাজ্য যাবে কার দ্বারা, 3 দ্বারা যাবে, সেটা পরে আসছে। 3 71 বার আছে, সুতরাং 3 দ্বারা হয়ে যাবে, 9 দ্বারা যাবে, 7 দ্বারা যাবে। কিন্তু একটা জিনিস দেখো, এখানে আছে 121, এখানে উত্তর কি আছে দেখো, 121কে বলা হয় না 11 ইন্টু 11, 11 ইন্টু 11 মানে 121। তাহলে অটোমেটিক্যালি এটা 11 দ্বারা যাচ্ছে। তাহলে কি দেখো, অঙ্কটা 121 যে পুরোপুরি সংখ্যাটা আছে বলে তা কিন্তু নয়, 11কে বিশ্লেষণ করে দেওয়া হয়েছে। তাহলে 11 11 121 হয়। তাহলে এই সংখ্যাটা এত বড় যে দিলাম অঙ্কটা ডিভিজিবল বাই কত দিয়ে যাবে, ডিভিজিবল বাই হবে 11। ক্লিয়ার আছে? এই অঙ্ক কিন্তু তোমরা পেয়ে থাকবে, এই অঙ্ক পেয়ে থাকবে। আর একটা করাচ্ছি, এরকম আরেকটা দিচ্ছি। এটা ছোট দিয়েছিল, একদম ছোট, 7 14 14 15 16, 7 টু দি পাওয়ার 14 প্লাস 7 টু দি পাওয়ার 15 প্লাস 7 টু দি পাওয়ার 16 ডিভিজিবল বাই 16 17 18 19 16 17 18 19 হয়েছে। দেখো কি করে করবো অঙ্কটা, তোমাকে কিছুক্ষণ আগে যেভাবে বলা হলো ঠিক সেভাবে করে যাও, অসুবিধা নেই। এখান থেকে 7 টু দি পাওয়ার 14 কমন নিয়ে নেব, তাহলে এখানে রইল কত, 7। সরি, এখানে রইল 7 টু দি পাওয়ার 0, এখানে 7 টু দি পাওয়ার 1, 7 টু দি পাওয়ার 2, তাই তো? এটা যখন আসলো এর মানে কত, এর মানে 1 যুক্ত 7 যুক্ত 49 50 and 57, তাহলে 7 টু দি পাওয়ার 14 ইন্টু 57। এবার দেখা যাচ্ছে 57 আছে। এবার 57টা আমি খুঁজে কোথায় পাই, 57 তো পুরোপুরি ওখানে দিয়ে নেই, তাহলে খুঁজে পাবো কোথায়, লক্ষ্য করো 57 19 আছে উত্তরে এক জায়গায়, ও লাইটে দেখা যাচ্ছে না, ঠিক আছে কোনো ব্যাপার না। ধরো উত্তর ডিভিজিবল বাই ছিল 16 17 18 19, ডিভিজিবল বাই এটা ছিল, এটা বুঝে। এটা যদি থাকে তাহলে 57কে আমাকে ভাগ করতে হবে, 57কে ভাগ একমাত্র 19 দিয়ে, একমাত্র 19 দিয়ে হলো, 3 19 57।
তাহলে অঙ্কটা কত দিয়ে বিভাজ্য হবে? 57 দিয়ে বিভাজ্য হবে। কোনো অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ, প্রত্যেককে বলি যে ক্লাসটা একটু ফলো করো। ক্লাসটা যদি তুমি ঠিক মতো ফলো করো তাহলে কিন্তু এটা অত্যন্ত সত্য কথা যে তোমার পরীক্ষায় হয়তো এটা 100% তোমাকে কোয়ালিফাই করাবে না, সিলেকশন নিয়ে আসবে না, কিন্তু এ কথাটাও সত্য যে ক্লাসগুলো ফেসবুক প্ল্যাটফর্মেও আমি করাই, ফেসবুক প্ল্যাটফর্মেও করাই, সেই অঙ্ক, সেই ইংরেজি, জিআই, জিকে যাই বলো, তুমি যদি করো তাহলে তোমার পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা কিন্তু অনেকটা সুনিশ্চিত হয়ে যায়। খাটতে হবে প্রচন্ড, আর এটা তো সত্য কথা যে খাটার কোনো বিকল্প নেই, কিন্তু খাটনিটা হতে হবে সেই ওয়েতে যে ওয়েতে তুমি সত্যি সত্যি সাফল্য লাভের জন্য নিজেকে গড়ে তুলতে পারবে। আদারওয়াইজ কিন্তু সামথিং ইজ রং যদি ঠিক মতো না হয়। দেখো একটা অঙ্ক, দি নাম্বার অফ ইন্টিজার্স, the numbers of integers, the number of integers is between in between 100 and 600, 100 and 600 are divisible, VI, VI, SI, BLE are divisible by 4, 6 both, 4 and 6 both, 4 and 6 both। এটা এসেছিল জিবির অঙ্ক, হ্যাঁ, এসএসসি জিবি। 22 4 12 বলছে the number of integers in between 100 and 600 divided by 4, মানে 100 থেকে 600 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যা তোমার 4 ও 6 দ্বারা বিভাজ্য, একটু খাটো তারপর আমি বলছি। কত হবে বলে মনে হচ্ছে দেখো, তারপর আমি করাচ্ছি আপনি সকালেও খুব প্রবাবলি করিয়েছি অঙ্কটা। দেখো যখনই বলে বোধ 4 ও 6 দিয়ে যাবে, তাহলে এটা তুমি এলসিএম করে নাও। এলসিএম 4 আর 6 এর এলসিএম লক্ষ্য করো, 4 আর 6 এর এলসিএম তো প্রথমে এই দিকে কেউ ফোন করলো, দাঁড়াও কেউ ফোন করতে গেলাম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। আজকে একটু সম্ভাবনা কম, কালকে থেকে আজকে একটু অবস্থা খারাপ, বুঝলা? হ্যাঁ, তোমার কোথায় ইয়েতে গেছো? কি বাঁকুড়ায়? ও তুমি যাওনি? শোনো, আমি আজকেটা রেস্ট থাকো, কালকে আমি ক্লাস করাচ্ছি। হ্যাঁ, তাহলে লিঙ্ক পাঠাবো কোন লিঙ্কে, মানে কোন ফোনে, মানে যে নাম্বারটা এখন ফোন করা হলো? আচ্ছা ঠিক আছে, আমরা কালকে ক্লাস করবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে যে কথাটা বলছিলাম, তাহলে 4 6 কত? 4 6 24। কিন্তু লক্ষ্য করো এই দুটোর মধ্যে কমন আছে, কে কমন আছে? 2 কমন আছে, 2।
তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হতো 12। তার মানে 4 ও 6 যদি লসাগু করা হয় তাহলে হচ্ছে 12। এইটুকুনি ক্লিয়ার। এবার তাহলে 600-কে আমি 12 দিয়ে ভাগ করব। অবশ্যই মনে রাখবে 12 দিয়ে যে ভাগ করছো অবশিষ্ট নিয়ে কাজ হবে না, সম্পূর্ণ তো কাজ হবে তোমার কাকে নিয়ে, যেটা ভাগফল সেটা নিয়ে। 12 দিয়ে করলে 5 12 60, 50 রইল। আর আছে 100, 100-কে 12 দিয়ে করলে 8 12 96, তাই তো? হ্যাঁ কি না? 8 12 96। তাহলে যাচ্ছে কতবার? এর থেকে এটা বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হয়? 42। তার মানে 100 থেকে 600 পর্যন্ত 4 ও 6 উভয় দ্বারা বিভাজ্য। উভয় দ্বারা বিভাজ্য কতগুলো আছে? 42টা সংখ্যা আছে। এবার কেউ যদি বলো স্যার এর থেকেও আর একটু শর্টে করবো, যদি বলো তাহলে কি করবে? দেখো এটা করো না, এটা করো না, কি করবে? এটাকে বিয়োগ করে দাও, তাহলে হলো 500। 500-কে 12 দিয়ে ভাগ করো, কত হবে? 4 12 48, 2 0 20, 12 12। অবশিষ্ট 5-এর বেশি আছে, যেহেতু বেশি আছে মানে 50% বেশি আছে, এর সাথে 1 যোগ করে দাও, হয়ে গেল 42। এইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হলো? সামনে অনেক কটা পরীক্ষা, হ্যাঁ সামনে অনেক কটা পরীক্ষা আছে, সুতরাং সময় নষ্ট করো না, সময় নষ্ট করলে অসুবিধা হবে। কি বললে? দেখো আর একটু 1 মিনিট। ও 758, যোগফল 758 থেকে 777, 758 থেকে 777 পর্যন্ত সংখ্যার যোগফল কত? পর্যন্ত সংখ্যার যোগফল কত? করো, খুব সুন্দর অঙ্ক। দেখো তাহলে 758 থেকে 777 পর্যন্ত সংখ্যা থেকে যোগ করতে করবে না। একটা জিনিস বলে রাখ, পরপর 20টি সংখ্যার যোগফল, পরপর যদি 20টা সংখ্যা থাকে তার যেটা যোগফল, যোগফলের একটা সুন্দর নিয়ম আছে। কি নিয়ম? প্রথম যুক্ত শেষ, লিখলাম, পরে একটা সংখ্যা। তাহলে 758 থেকে 777 20টা আছে, তাহলে 777 758 যোগ করলাম, কত হবে? এটা যোগ করলে 15 12 13 14 15 1535। একটা শূন্য বসিয়ে দাও অঙ্কতে, একটা শূন্য বসিয়ে দাও, অঙ্ক শেষ। কোনো অসুবিধা আছে? 1 মিনিট দাঁড়াও, একটু 1 মিনিট।
যাবো, এটা রাখলাম যেটা আমি 1 মিনিট দাঁড়াও। এক মিনিট একটু, হ্যাঁ বইটা কোথায় রাখলাম দেখি একটু, 1 মিনিট একটু দাঁড়াও, একটু দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও একটু। বছরে এই টাইমটায় বৃষ্টির সময় আমার ক্ষেত্রে ঠান্ডা লাগা অবধারিত। আচ্ছা দেখ, একটা বই রাখলাম, কোথায় পাচ্ছি না, যেতেও ভালো লাগছে না। এই কটা অঙ্ক রাখলাম। এবার কনস্টিটিউশনের একটা জিনিস যেটা তোমরা যদি লিখে নাও ভালো হয়, খুব ভালো হয়। আমি জাস্ট বলছি, শোনো। সামনেই বিধানসভা ভোট আমাদের, সেই ভোটটা কি আসছে বছর এপ্রিল মেতে। তার সামনেই বিধানসভার ভোট। অবশ্যই রাজনৈতিক দলরা তাদের প্রস্তুতি নেবে, এটাই স্বাভাবিক, 5 বছর অন্তর, এটা আমরা জানি। তাহলে আজকে ভোট মানে যেটাকে বলছি ইলেকশন, হ্যাঁ, যে কোনো গণতান্ত্রিক দেশে এবং যেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসি রয়েছে, ভোট ওখানে অবশ্যই একটা অত্যন্ত পবিত্র উৎসব। এই ভোটের দ্বারা নির্বাচিত হয় দেশ বা রাজ্য শাসন করবে কে বলতে কোন দল। অবশ্যই এটা মনে রাখতে হবে, কোন দল যখন রাজনৈতিক মসনদে বসে তখন সে আর দল থাকে না। যেমন বর্তমানে ভারতের বিজেপি মানে এনডিএ জোট রয়েছে, কিন্তু এটাকে বিজেপি সরকার বলাটা যাবে না। এর আগে ছিল ইউপিএ জোট, কংগ্রেসের বলা যাবে না, ভারত সরকার তেমনি রাজ্য সরকার। তাই এবার কথা হলো যে এই যে ভোট যে পর্ব, এই যে ভোট পর্ব অনুষ্ঠিত হয়, নিঃসন্দেহে কোনো নিয়ম মেনে হয়, এটাই স্বাভাবিক। আমরা গণতন্ত্র দেশ, পার্লামেন্টারি ডেমোক্রেসি আমাদের। তা দেখো, এই ইলেকশন যে করাবে সে হচ্ছে ইলেকশন কমিশন। এই ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি, মানে সাংবিধানিক প্রতিষ্ঠান। যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, তাহলে অবশ্যই বলতে হয় কোন ধারাতে এটা উল্লেখ আছে, 324তম ধারাতে ইলেকশন কমিশন সম্বন্ধে সবিস্তারে আলোচনা হয়েছে আমাদের সংবিধানের 324তম ধারাতে। একটা কথা বলতে হয় যে ইলেকশন কমিশন তাহলে কাজটা কি, বা ভোট কত রকমের কন্ডাক্ট করে। ইলেকশন কমিশন যে ভোট কন্ডাক্ট করবে, দেখো 2 রকমের ভোট কন্ডাক্ট করবে। একটা হচ্ছে জেনারেল ইলেকশন। খুব ভালোভাবে বুঝবে। আর দেখো, আমি আমার ছাত্রছাত্রীদেরও বলি সবসময়, অঙ্ক, ইংরেজি, জিআই সমস্যা সৃষ্টি করে না, কোনোদিনই সমস্যা সৃষ্টি করে না যদি ঠিক মতো পড়ো। কিন্তু একটু আধটু সমস্যার সৃষ্টি করে দেয়, বা অনেকটাই সমস্যার সৃষ্টি করে দেয় জেনারেল স্টাডি। কারণ জেনারেল স্টাডির পরিসরটা এতটাই বড়
এটা সাজেশন করে পড়া যায় না। হ্যাঁ, বহু মাস্টারমশাই আছেন যারা বলেন সাজেশন স্টাডি করা উচিত, বাট আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ আই ডোন্ট থিঙ্ক যে রিস্ক নিয়ে চাকরি পরীক্ষাতে যাওয়া উচিত। ইটস নট ফেয়ার। ইউ শুড বি প্রপারলি ইকুইপড, তখন তুমি যাবে। সুতরাং কনস্টিটিউশন বলো বা আই মিন টু সে অল দি জিএস পেপার যতগুলো থাকে সেটা ওয়েল রিভাইজড, ওয়েল স্টাডি হওয়া প্রয়োজন, আদারওয়াইজ কিন্তু গন্ডগোল হয়। ঠিক আছে, আমি আমার ক্লাসে চেষ্টা করি যতটা পর্যন্ত এলাবোরেট দরকার, যতটা পর্যন্ত পরীক্ষার পরিপ্রেক্ষিতে এলাবোরেশন দরকার ততটা। পরীক্ষার পরিপ্রেক্ষিতে আই মিন টু সে ইয়োর স্টাডিজ উইল বি এক্সাম ওরিয়েন্টেড। এক্সাম ওরিয়েন্টেড স্টাডি যদি না হয় তাহলে কিন্তু এই প্রবল প্রতিযোগিতার বাজারে তুমি ঠাঁই পাবে না, পরিষ্কার কথা। অনেকেই আমাকে বলে যে মাস্টারমশাই আপনি কথাগুলো এরম করে বলেন কেন? দেখো, যেটা সত্যি সেটা সত্যি, জাস্ট ইউ কান্ট চেঞ্জ ইট। তোমাকে অত্যন্ত ভালোভাবে পড়তে হবে যদি তুমি মনে করো যে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাও। তোমাকে পড়তে হবে খুব ভালোভাবে, সে যাক। তাহলে জেনারেল ইলেকশন, তাহলে এই যে কথাটা জেনারেল ইলেকশনটা কি? আমরা বলি বাংলাতে, বাংলা ভাষায় বলি সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ কথা। সাধারণ নির্বাচন মনে রাখবে, সাধারণ নির্বাচন যখন বলা হচ্ছে তখন যে কথাটা বলা হলো যে নির্বাচনে জনসাধারণ অংশগ্রহণ করবে, যে নির্বাচনে জনসাধারণ অংশগ্রহণ করবে সেটাকে বলা হবে সাধারণ নির্বাচন। এক কথায়, যে নির্বাচন সরকার গঠনের জন্য সদস্যদের নির্বাচিত করে। তার মানে আমরা লোকসভা এন্ড বিধানসভা, তার মানে লোকসভা এবং বিধানসভার জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং এই নির্বাচনে আমরা যারা 18 মানে 18 বছর কভার করেছি এবং ভ্যালিড ভোটার্স, তারা আমরা ভোট দিয়ে লোকসভায় এমপি নির্বাচন করি, বিধানসভায় এমএলএ নির্বাচন করি। বিধায়ক, সাংসদ এবং বিধায়ক, বাংলাতে এমপি কে বলবো সাংসদ এবং এমএলএ কে বলবো বিধায়ক। এই সাংসদরা কেন্দ্রে সরকার গঠন করেন আর এই বিধায়কেরা রাজ্যে সরকার গঠন করে। তাহলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার গঠনের জন্য যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটাকে বলা হয় সাধারণ নির্বাচন। আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এই যে সাধারণ নির্বাচন হলো, এই নির্বাচন পুরোপুরি পর্যবেক্ষণ যে করে সে হচ্ছে ইলেকশন কমিশন। দুটো পেলাম। এছাড়াও একাধিক ভোট আছে যেখানে আমরা ভোট দিই না, আমাদের সেখানে ভোটাধিকার নেই, প্রত্যক্ষ ভোটাধিকার। ভোটাধিকার নেই বললে অন্য কথা, বলতে হবে যে প্রত্যক্ষ ভোটাধিকার নেই। আমরা ডিরেক্টলি ভোট করি না, কিন্তু আমাদের হয়ে কেউ ভোট করে। কে ভোট করে? আমাদের হয়ে এমএলএ আর এমপিরা ভোট করে। কিসে? প্রথমটা হলো প্রেসিডেন্ট। মানে রাষ্ট্রপতি। দ্বিতীয় হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। কি বললাম? ভাইস প্রেসিডেন্ট। আরো কি? রাজ্যসভা। আরো কে?
আর ওকে রাজ্যসভা। বিধান পরিষদ পরে আসছে, বিধান পরিষদ পরে আসছে। তাহলে এই যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এন্ড রাজ্যসভা, এখানে আমরা যে ভোট করলাম তা না, ভোট করলো কারা? এমপি এমএলএ। ও তোর মা এসছে তো, কি দেখবি? যাসনি ঠাকুর দেখতে যাসনি? মিছিল দিত তো মিছিল দেখবি, আমি বললাম ঠাকুর দেখে আমি ক্লাস করছি, থাক যা। আমার বাড়ির লোকেরা আবার ঝুলন দেখতে গেছিল, আমার যাওয়া হয়নি। এমনি আমি যাই, সব সময় যাই ওদের সাথে। শরীর খারাপ, ছেলে যায়নি, ছেলে আমার বাড়িতেই রয়েছে। সেই যাক, ছেলের আবার কম্পিউটার যদি পায় আর কোনো কিছু ঠেকা নেই, সারাক্ষণ ওখানেই ডুবে থাকে। ক্লাস 8-এ পড়ে। আমারও পছন্দ না যে এত পরিমাণ কম্পিউটারে ঘাটাঘাটি করে, আর পরে শোনে ঠিক আছে, মানে অল্প বয়সে শিখে গেছে অনেক কিছু, ভালো না খারাপ জাস্ট আই হলো। আমি হাজারোবার বলি যে আমি যখন ক্লাস নিই তখন ক্লাসের মধ্যে থাকবে না। ও পরিষ্কার বলে, আই এম নট ইন্টারেস্টেড ইন টিচিং, টিচিং ইন্টারেস্টেড। সে যাক, তাহলে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং রাজ্যসভার যে এমপি, এইগুলো নির্বাচনের সময় ইনডিরেক্ট ভোট হয়, এবং এই ভোটটাও কন্ডাক্ট করে কে? ইলেকশন কমিশন। ক্লিয়ার? আমি এইটুকু। তার মানে ইলেকশন কমিশনের মাথায় মেন যদি কথা বলি সেটা হচ্ছে ভোট পরিচালনা করা। এখানে তোমার সাথে একটা ভালো জিনিস শেয়ার করবো, ভালোভাবে শুনবে, ভালোভাবে শুনবে, খুব ভালো হবে। তাহলে ইলেকশন প্রসেস, মানে ইলেকশন প্রসেস কবে থেকে শুরু, এই একটা বড় ফ্যাশন জিনিস, তাই না? ইলেকশন, এই যে ইলেকশন, হ্যাঁ মনে রাখ, ইলেকশন কমিশন এক স্বতন্ত্র বডি, কনস্টিটিউশনাল বডি, কিন্তু ইলেকশন কমিশনের কোনো কি বলবো কর্মচারী বলো বা বাহিনী, মানে ভোট কন্ডাক্ট করবে, ভোট যে কন্ডাক্ট করবে এর জন্য কোনো কর্মচারী বা বাহিনী, অফিস ওয়ার্কের জন্য আছে। ইলেকশন কমিশন যে অফিস, সে অফিস ওয়ার্কের জন্য আছে, কিন্তু ভোট কন্ডাক্ট করবে, যে এত বড় একটা যোগ্য এই ভোট কন্ডাক্ট করবে, ভোট কন্ডাক্ট করবার জন্য তার কাছে তেমন কোনো রিসোর্সেস নেই। কিন্তু রিসোর্সেস নেই বলে যে ভোট কন্ডাক্ট হয় না তা তো না, অত্যন্ত সচেতনভাবে, অত্যন্ত ভালোভাবে ভোট কন্ডাক্ট। বুঝবো কি করে হয়? দেখো, যখনই ইলেকশন নোটিফিকেশন, যখনই ইলেকশন নোটিফিকেশন জারি হয়, শুনবে ভালো করে, যখনই ইলেকশন নোটিফিকেশন জারি হয় তখনই কি হয়? তখনই পুলিশ অথবা পুলিশ অ্যান্ড সেনাবাহিনী, যেটা প্রয়োজন, অন্যান্য প্রশাসনিক কর্মচারী সকলেই ইলেকশন কমিশনের আন্ডারে চলে আসে। তাহলে যেই মাত্র ইলেকশন কমিশনের নোটিফিকেশন জারি হলো যে এত তারিখে এত চরণে ভোট হবে, এই দিন কাউন্ট করা হবে, এই দিন রেজাল্ট হবে, এইগুলো, এই প্রসিডিওর যেদিন তিনি প্রেস কনফারেন্স করে জারি করবেন, কে করবেন? এবার এটাও কথা, কে করবেন? অবশ্যই মুখ্য নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশন, এবং তার সাথে আরো দুজন থাকেন ডেপুটি ইলেকশন কমিশন। তো যেই মাত্র বলা হয়ে গেল, শুরু হয়ে গেল, তখন লক্ষ্য করো পুলিশ বা সেনাবাহিনী বা প্রশাসনিক কর্মচারী বলতে কিন্তু স্কুল যে টিচার্সরা রয়েছেন, দে অলসো ইনক্লুডেড হিয়ার,
কেন যখন ভোট পর্ব চলে, যখন ভোট হয়, তুমি হয়তো লক্ষ্য করেছো তোমার স্কুলে যে মাস্টারমশাইরা দিদিমণিরা এরা কিন্তু বিভিন্ন জায়গায় ভোট করাতে যায়। ব্যাংকের কর্মচারীও রয়েছে, তারা ভোট করাতে যান। কারণটা একটা কি, ইলেকশন কমিশনের কাছে ভোট করাবে, ভোট যে করাবে তার জন্য কোনো কর্মচারী নেই, নিজের কোনো বাহিনী নেই। তাই যে রাজ্যে ভোট হচ্ছে সেই রাজ্যের পুলিশ ইলেকশন কমিশনারে চলে আসলো। এছাড়াও আধা সামরিক বাহিনী, যেটাকে আমরা বলে থাকি আধা সামরিক বাহিনী, যেখানে যতটা ডিপ্লয়েড প্রয়োজন, যতটা প্রয়োজন ততটা কেন্দ্রীয় সরকার সাপোর্ট করে ইলেকশন কমিশনকে। ক্লিয়ার আমি এইটুকুনি। এবার তোমার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে মাস্টারমশাই তাহলে এই প্রসিডিউরটা কতদিন চলবে? নোটিফিকেশন জারির দিন থেকে আপ টু সেই দিন যেই দিন বিজিত মানে যে জয়ী প্রার্থীকে সার্টিফিকেট দেবে, জয়ী প্রার্থী সার্টিফাইড করার জন্য বা সার্টিফিকেট যখন পাবে তখন ইলেকশন প্রসিডিউরটা শেষ হবে। তারপরে কি এইগুলো পুরোপুরি ইলেকশন কমিশনের কাছে তথ্যগুলো জমা পড়ে গেল। ইলেকশন হয়ে যাওয়ার পর যে সরকার গঠনে কিন্তু ইলেকশন কমিশনের মাথা ব্যথা নয়, বা ওই সরকার গঠনের পার্ট কিন্তু ইলেকশন কমিশন নয়, এটা মনে রাখবে। তাহলে ইলেকশন কমিশন কখনোই সরকার গঠনের পার্ট নয়। ইলেকশন কমিশনের কাজ হচ্ছে সেটা কেন্দ্রীয় মানে এমপি বা এমএলএ নির্বাচন প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করে যায়, এবং সেখান থেকে নির্বাচন যারা হলো মানে জনসাধারণ যাদেরকে নির্বাচিত করলো তাদেরকে সার্টিফাইড করে দেয়, দ্যাটস অল। এর পরের পর্যায় হচ্ছে অন্য, সেটা বিধানসভা বলো বা লোকসভা বলো, সরকার বলো, সেই পার্টটা আজকে আমরা পড়ছি না। এবার দেখো, তাহলে এটা হলো ব্যাপার। এবার দেখো, ইলেকশন কমিশনের ইতিহাস দীর্ঘদিনের, ইদানিং কিছু কথাবার্তা উঠছে, থাক সেটা যাদের বিষয় তারা বলবে, আমরা পড়তে এসেছি। এবং ইলেকশন কমিশন আমাদের একটা চ্যাপ্টার রয়েছে, আমাদের ইলেকশন কমিশন সম্বন্ধে ডিটেলসে জানতে হবে, কেননা এখান থেকে প্রশ্ন আসা অস্বাভাবিক কিছু নয়, অতীব মাত্রায় স্বাভাবিক। এবার কয়েকটা জিনিস আমি লিখছি। ইলেকশন কমিশনের গতিপথ বলতে পারে, খুব ভালোভাবে এটা লিখে রাখো, মনে রাখবে। সিন্স 1950 টু 15th of October 1989, প্রথমে 1950 থেকে শুরু করে আপ টু 15th of October 1989, এই সময়টা দেখব যে ফাংশন ইলেকশন কমিশনের যে ফাংশন সেটা কন্ডাক্ট করতো কে? conducted by single election commission. সিঙ্গেল ইলেকশন কমিশন। তাহলে মনে রাখবে, সিন্স না এই ফ্যানসাইজটা ঠান্ডা হচ্ছে আমার খুব ফ্যানসাইজটা এরে উড়ে ফ্যানসাইজটা প্রবলেম হয়ে যাবে। তাহলে যেটা কথা বলছিলাম যে সিন্স 1950 টু 15th October 1989, এই টাইমটায় ইলেকশন কমিশনের যে ফাংশন সেটা কন্ডাক্ট করতো কে? সিঙ্গেল ইলেকশন কমিশনার। তার মানে সিঙ্গেল মানে একজনই ইলেকশন কমিশনার ছিলেন। এবার দেখো, 16ই অক্টোবর 1989, খুব ভালোভাবে মনে রাখবে, 16ই অক্টোবর 1989 এই তারিখটা। এটা একটা কথা দেখো, এই তারিখটাতে এসে রাষ্ট্রপতি কি করলেন? একজন চিফ ইলেকশন কমিশনার তৈরি করলেন, একজন চিফ ইলেকশন কমিশনার, তার সাথে আরো
ডেপুটি ইলেকশন কমিশনার আরো 2 জন। তাহলে চিফ ইলেকশন কমিশনার 1 জন এবং ডেপুটি ইলেকশন কমিশন 2 জন, তার মানে কজন হলো? 3 জন। 1950 থেকে 1989 15ই অক্টোবর পর্যন্ত সিঙ্গেল হেডেড, and then after that on 16th of October 1989 is become 3 headed, একজন চিফ ইলেকশন কমিশন and other 2 যাকে বললো ডেপুটি ইলেকশন। কিন্তু কেন প্রশ্ন আসবে, কেন তোমাকে শিখতে হবে? তোমার দেখো এমসিকিউ পরীক্ষা বলে একটু দাঁড়াবে, এমসিকিউ পরীক্ষা বলে যে তুমি মুখস্থ করে যাবা, ইটস নট ফেয়ার, ইভেন ইট ইজ ভেরি মাচ ডেঞ্জারাস ফর ইয়ার ক্যারিয়ার। তাহলে কি হচ্ছে ব্যাপারটা, এই যে টাইমটা আজকে তুমি 18 বছর বয়স হলে তুমি ভোট দিতে পারছো, ইটস আ ব্লেসিং। তার মানে তুমি সরকার গঠনে অংশ গ্রহণ করছো, তুমি সরকার গঠনের অংশীদারি, কত বড় দায়িত্ব তোমার। দেখো এই ভোটাধিকার কিন্তু বিশাল দায়িত্ব। এবার আমরা মেনে চলি না, ঠিক আছে, মেনে নাই চলতে পারি, মেনে চলি না। এবার কথা হলো যেটা বলার, এই যে তুমি যে ভোটাধিকারটা পেলে, আগে কিন্তু তুমি 21 বছর বয়সে ভোট দিতে। তা ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি উনি কি করলেন, উনি কিন্তু বেশ কিছু জিনিস, নতুন নতুন জিনিস এনেছিলেন। এবার অনেকে আমরা জানি, অনেকে জানি না, কিন্তু অ্যাজ এ টিচার আমার উচিত তোমাকে বলা, যখন সামনে এসছে। একটু এর বাইরে গিয়ে কথা বলছি, মনে রাখবে এটিএম, আজকে এটিএম ছাড়া তো চলেই না। এটিএম এর কনসেপ্ট, এই এটিএম এর কনসেপ্ট এবং এটিএম চালু করেছেন সে আর কেউ না, স্বর্গীয় রাজীব গান্ধী, আমাদের প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী। হলো কারণটা হলো উনি অত্যন্ত উদারচেতা ছিলেন এবং উনি জানতেন যে পৃথিবীর অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে চলতে গেলে অবশ্যই নতুন কিছু নিতে হবে, যেটা বিভিন্ন দেশ নিচ্ছে। দ্যাট ইজ ওয়াই নিয়েছিল। আমি আর এখানে খোলসা করলাম না যে সেই সময় কোনো একটা দল সারা ভারত বন্ধ ডেকেছে, সারা ভারত বন্ধ ডেকেছে। সে যাক, তা রাজীব গান্ধীজি কি বললেন না, 21 থেকে নামানো এটাকে কত, 18 বছর। আর তুমি যে 18 বছরে ভোট দিচ্ছ, এটা কিন্তু রাজীব গান্ধীজি করেছিলেন। রাজীব গান্ধী ব্যক্তিগতভাবে করতে পারেননি, তার জন্য কি করতে হয়েছিল খুব ভালো দেখো, সংবিধান কিন্তু তার দুমড়ে মুচড়ে দেওয়া যায় না, কেন সংবিধান কোনো কি বলবো ফাঁপা জিনিস না। সংবিধান আমার অধিকার, আমার অধিকার ওখানে সুপ্রতিষ্ঠিত রয়েছে। তা সংবিধান লেখা আছে 21, তুমি হট করে 18 করবে, মেনে নেবে কি সংবিধান? ডেফিনেটলি নট। এই জন্য যেটা আনতে হয় সেটা হলো অ্যামেন্ডমেন্ট, মানে সংবিধান সংশোধন। তাহলে সংবিধান সংশোধনের মাধ্যমে 21 বছরের যে ভোটাধিকার ছিল সেটা 18 বছরে আনা হলো। এবং সংবিধান যখন সংশোধন হচ্ছে তখন পার্লামেন্টে যারা রয়েছে, লোকসভা রাজ্যসভার সদস্যরা করতে পারে না, তারা জাস্ট তাদের মতামত দিতে পারে যে এটা করা উচিত না, সামথিং লাইক দিস। এটা বিল পর্যায়ে থাকে এবং রাষ্ট্রপতি এতে সই করেন, তারপর আইনে রূপান্তর হয়। তাহলে এক্ষেত্রেও তাই, রাষ্ট্রপতি রাজীব গান্ধী যখন এটা করছিলেন লোকসভাতে, বিলটা পাস করতে হবে তো, আদারওয়াইজ এটা তো আইন হবে না, এটা গ্র্যান্ট হবে না। এই সময় যিনি রাষ্ট্রপতি ছিলেন উনিও স্বর্গীয় জ্ঞানী জয়েল সিং। নিঃসন্দেহে দিকপাল লোক, ব্যাপক কি বলবো গুণী লোক, স্বাধীনতা সংগ্রামীও বলা যায় ছিলেন। তা উনি এই সংবিধান সংশোধনে সম্মতি দিয়ে বিল পাস করে আইনে রূপান্তর করেন। তাহলে এবার যে কথা বলছিলাম, দেখো তাহলে 89-এ এসে ইলেকশন কমিশনের উপরে একটা হিউজ চাপ, ইলেকশন কমিশনের উপরে একটা হিউজ চাপ, জল দিতে আমাদের ঘটে কেমন লাগছে, ইলেকশন কমিশনের হিউজ চাপ রইল। এই হিউজ চাপটাকে ম্যানেজ করার জন্যই
তোমরা সকলে একটু সাবধানে থাকবে। এই যে জ্বরটা হচ্ছে, জ্বরটাতে তোমার যেটা শক্তি সেটা তো পুরো শুষে নিচ্ছে, খাওয়া যাচ্ছে না ঠিক মতো। অবশ্য আমি যে বেশি খাই তা না, খাওয়া যাচ্ছে না, জোরে কথা বলা যাচ্ছে না, বেশি হাঁটাচলা করা যাচ্ছে না। আমি তো ভাবছিলাম এটা হয়তো আমার ক্ষেত্রে হচ্ছে, যেহেতু আমার প্রেশারের একটা প্রবলেম রয়েছে, প্রেশার আমার অত্যন্ত ফ্ল্যাকচুয়েট করে। তা আশেপাশে যাদের হয়েছে জিজ্ঞাসা করলাম, তারা বললো না না এই জিনিসটা এরকম। তখন কিছুটা আশ্বস্ত হলাম। ভয় তো লাগে, যারা বলে ভয় লাগে না, আমি জানি না তারা কোন ধাতু দিয়ে তৈরি। ভয় প্রত্যেকের লাগে, ভয়টাও কিন্তু সত্য, ভয়টাও সত্য। থাক, পরে কথা হবে। তাহলে গেল হিউজ পরিমাণে ভোটার বেড়ে গেল, হিউজ পরিমাণে। তাহলে অটোমেটিকলি তখন বেশ প্রশাসনিক কাজেরও চাপ বাড়লো। এই কারণে তখন 1 হেডেড থেকে 3 হেডেড করে দেওয়া হলো। কিন্তু লক্ষ্য করবে এই 3 হেডেড ফরমেশন বেশি দিন রইল না। জানুয়ারি 1990 আবার পূর্বেকার অবস্থায় আসলো। পূর্বেকার মানে 1 হেডেড ইলেকশন কমিশন। তাহলে 16/10/1989 সালে যেটাকে 3 হেডেড করা হলো, ইলেকশন কমিশন অ্যান্ড ডেপুটি ইলেকশন কমিশনার, সেটাকে চেঞ্জ করে দেওয়া হলো কি আবার 1 হেডেড। কিন্তু এই 1 হেডেডেরও আর বেশি দিন রইল না গো, 1 হেডেডেরও আর বেশি দিন রইল না। মনে রাখবে অক্টোবর 93-তে আবার 3 হেডেড করে দেওয়া। অক্টোবর 93-তে আবার 3 হেডেড করে দেওয়া। তাহলে এই যেটুকু বোঝানোর চেষ্টা করলাম, এইটুকুতে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম যে ইলেকশন কমিশনারের পরিবর্তন বলতে সংখ্যার পরিবর্তন কিভাবে এসেছিল। খুব ভালোভাবে এটা মনে রাখবে। আর বারবার একটা কথা বলি, ইভেন আমি কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে একই কথা বলি, পড়াটা করতে হবে অত্যন্ত নিয়মতান্ত্রিক, অত্যন্ত সায়েন্টিফিক, অত্যন্ত রেজাল্ট ওরিয়েন্টেড হবে। তখনই যখন এক্সাম ওরিয়েন্টেড স্টাডি হবে, এক্সাম ওরিয়েন্টেড স্টাডি করতে হবে। দেখো, আমার বাবা নেই আজকে, বাবা সৈনিক ছিলেন, বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। আমি কাছে থেকে বহু জিনিস দেখেছি, এবং একটা জিনিসই শিখেছি, জীবনটা সুখের নয়, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু মেক ইট সুখের। জীবন সুখের না, তোমাকে কিন্তু ভেরি মাচ হার্ড ওয়ার্ক করতে হবে এটাকে সুখকর করে তোলার জন্য। আরো একটা জিনিস, সৈনিকের বাড়ির ছেলে যেহেতু এবং বাবার সাথে যেহেতু আমি থাকতাম, সৈনিকেরাও কিন্তু নিজের জন্য বাঁচে না, তাদের ব্যক্তিগত জীবন কিন্তু 1% আর 99% ফর আদার্স, মেনলি ফর দি কান্ট্রি। ঠিক তেমনি তোমার মুখাপেক্ষী হয়ে রয়েছে অনেকে, তোমার গার্জেন রয়েছে, প্রত্যক্ষভাবে যদি বলি, ছোট ছোট ভাই বোন হয়তো রয়েছে তোমার খুব ভালো কিছু আশা করে তোমার প্রতিবেশী, খুব ভালো কিছু আশা করে তোমার টিচার্সরা, তোমার বন্ধু বান্ধব। সব থেকে বড় কথা হলো তোমার শুভাকাঙ্ক্ষী যারা, এবং সকলেই শুভাকাঙ্ক্ষী, সকলে, আমি এটা বিশ্বাস করি সকলেই শুভাকাঙ্ক্ষী হয়ে যায়। কারোর সাথে হয়তো সাময়িক কিছু মনোমালিন্য থাকতে পারে, বাট আই থিঙ্ক সকলেই শুভাকাঙ্ক্ষী। তার মধ্যে 2-1টা থাকে, সেইগুলোকে জাস্ট ফলো। তার জন্য বলছি প্রচন্ড ভালোভাবে খাটো, আর নিজের কাছে নিজে সৎ থাকো। তুমি নিজেকে যখন নিজে চিট করো,
তখনই মনে রাখবে তুমি কিন্তু সহস্র কোষ দূরে চলে যাচ্ছ তোমার সাফল্য থেকে। সাফল্য পেতে হবে, এবং সাফল্য তারাই পাবে who are honest within self, নিজের প্রতি নিজে অনেস্ট থাকবে। আদারওয়াইজ কিন্তু পথটা অত্যন্ত দুর্গম। এই দুর্গম পথে এগিয়ে যদি যেতে হয়, 1 মিনিট দ্বারা আবার কি ফোন করলো। হ্যাঁ রে, হ্যালো, হ্যাঁ বল। আমি এখনো বলতে পারছি না কেন বলতো, আমি এখন ফেসবুকে রয়েছি, শরীরটাও একটু বেশি খারাপ, বুঝলি তো। হ্যাঁ কি, না না এখন না করি, কটা বাজে দেখতে একটু, তাহলে আর 15 মিনিট পরে। হ্যাঁ, আমি ফেসবুকে একটা ক্লাস নিচ্ছি, আমি ক্লাস নিই, নয়তো এই ক্লাসটাতেই পাঠিয়ে দেবো, এই ক্লাসটাকে আমি ক্লাস যদি বডি ঠিক থাকে, মানে যদি আমি পারি আমি ক্লাস করাবো, আদারওয়াইজ ক্লাসটা অফ রাখবো। হ্যাঁ, 8 ঘন্টা 8 ঘন্টা পরে করবো। ঠিক আছে। 1 মিনিট দাঁড়াবে, 1 মিনিট দাঁড়াবে। তাহলে যে কথাটা তোমাকে বললাম, তাহলে এটা গেল, তাই তো। মুছি, তাহলে মুছি। ক্লাসে জয়েন করবে, অনেক কিছু তুমি জানবে, অনেক কিছু। এবার এই যে 3 জন ইলেকশন কমিশনার হয়ে গেল, 3 জন ইলেকশন কমিশনার হয়ে গেল, তাহলে তুমি এখন বলবে সিদ্ধান্ত, যদি কোনো সিদ্ধান্ত হয়, মানে ইলেকশন কমিশন, ইলেকশন রিলেটেড কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করতে হয়, তাহলে কিন্তু অলওয়েজ 2:1, অলওয়েজ 2:1 এই অনুপাতে হবে। তার মানে চিফ ইলেকশন কমিশন বললেই যে সেটা মান্য তা নয়, চিফ ইলেকশন কমিশন মান্য তা নয়, কিন্তু যদি দেখা যায় চিফ ইলেকশন কমিশনের ওরা একটা ডেপুটি কমিশনার বলেছে হয়ে যাবে, অথবা দুটো ডেপুটি কমিশনার বলেছে চিফ ইলেকশন নেগেটিভে আছে তবুও ওটা পাস হয়ে যাবে। মধ্যে কথা মনে রাখবে 2:1। এবার যদি সিদ্ধান্তে কোনো ক্রাইসিস দেখা যায়, জটিলতা দেখা যায়, যার ফলে মানে 2:1-এও সেটা কি বলবো ইয়ে হচ্ছে না, কি বলে ম্যাচ হচ্ছে না, মারাত্মক জটিল, তখন কিন্তু সেটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তাহলে সিদ্ধান্ত 2:1-এ হবে, কিন্তু যদি সমস্যা বা ক্রাইসিস দেখা যায়, সেটা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সেটা স্থির করবে। তার মানে ইলেকশন কমিশন নিয়ে যদি কোনো সাংবিধানিক সমস্যা তৈরি হচ্ছে, সেটা নিষ্পত্তি করবে কে? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, এই যে ইলেকশন কমিশনার, এই যে ইলেকশন কমিশনের নিয়োগ মানে অ্যাপয়েন্ট কে করবেন? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবং মনে রাখবে এনাদের টার্ম অফ অফিস হয় 65 ইয়ার্স এজ অথবা 6 ইয়ার্স, মানে এদের কার্যকালের মেয়াদ হয় 6 বছর অথবা 65 বছর বয়স। যেটা আগে হয়ে যাবে সেটাই কিন্তু হবে কি ইলেকশনের কমিশনের টার্ম অফ অফিস। ক্লিয়ার? অবশ্যই এটাও ঠিক যে তার আগেও অবশ্যই ইস্তফা দিয়ে দিতে পারে, তাতে কোনো সমস্যা নেই, যে কোনো কারণে তার আগেও ইস্তফাপত্র জমা দেওয়া যেতে পারে। কিন্তু যদি থেকে যায় তাহলে মনে রাখবে সর্বাধিক হলো 6 বছর অথবা 65 বছর বয়স। তার এই দুটোর মধ্যে যেটা আগে অ্যাচিভ করবে
সেটাতেই তাকে ইস্তফা দিতে হবে বা তার অটোমেটিক্যালি পদত্যাগ বা রিজাইন হয়ে যাবে। এইটুকুনি আজকে করলাম। ঠান্ডা নেই, মানে আই মিন টু সে যা পরিবেশ, একটু সাবধানে থেকো। আজকে এইটুকুনি রাখলাম, পারছি না, আমি নেক্সট ডেতে আবার ক্লাসে আসবো। সামনে WBB পরীক্ষা আছে, ভালো পরীক্ষা আছে, অনেক পরীক্ষা আছে, সুতরাং পরীক্ষাগুলোর জন্য তুমি খাটো। আমি আমার এই প্ল্যাটফর্ম থেকে যতটা পারবো সাহায্য করব। এছাড়াও ধরো আমার এখানে যেটা অফলাইন অনলাইন দুটোই পেইড ব্যাচেরও চলে। অবশ্যই মান্থলি সিস্টেমে এরকম হিউজ অ্যামাউন্ট গ্যাদার করে একবারে নো, এবং ব্যাচ প্রতি সর্বাধিক 10 জন, 10 জনের বেশি আমি নিই না। কিছু ক্ষেত্রে যেগুলো যেমন WBP এখানে 15 জনের মতো থাকে, বুকাই বন্ধ কর, কিন্তু আমি চেষ্টা করি 10 জনের ব্যাচে। ভর্তি চলছে বিভিন্ন ক্লাসে, মানে কমপ্লিট। অবশ্যই যদি যুক্ত হতে চাও যুক্ত হতে পারো। ওকে, নেক্সট ডে আরও কথা হবে। থ্যাংক ইউ, ভালো থাকবে সকলে।